ওকে, সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, যে আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এই জায়গাটা নিয়ে কথা বলছিলাম। তো হোয়াট আই টোল্ড ইউ দ্যাট দ্য লার্জ সেট, যেটাকে আমরা সবচেয়ে বড় সেট দেখি, সেটা হচ্ছে যে আমাদের কাছে সবচেয়ে বড় যেই সেটটা আছে সেটা কিন্তু আমাদের হচ্ছে একটা বিশাল বড় সেট, এটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর মধ্যে আবার একটা সেট আছে যেটা হচ্ছে সাবসেট, যেটা কি, সেটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং, এমএল। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট হচ্ছে, সেটা হচ্ছে মেশিন লার্নিং। আবার এই মেশিন লার্নিং এর ভিতরে একটা ছোট্ট আর একটা সাবসেট আছে, তার নাম হচ্ছে ডিএল, ডিপ লার্নিং। তাহলে আমরা উই আর ইন্টারেস্টেড উইথ দিস এআই অ্যান্ড এমএল। আমরা এআই আর এমএল টা কেমন করে কাজ করে, বিশেষ করে উই আর ইন্টারেস্টেড উইথ দিস এমএল, মেশিন লার্নিং। হাউ উড ইউ ইন্টিগ্রেট এআই, মানে আমরা কি করে একটা মেশিনের ওপর আমরা তার ইন্টেলিজেন্সটাকে প্রোভাইড করব, হাউ আমরা সেটাকে ইন্টেলিজেন্সটাকে কিরম ভাবে মেশিনের মধ্যে ইনকর্পোরেট করব, দ্যাট মেক সেন্স। এন্ড আমরা আজকে সেটা নিয়ে পুরোটা আলোচনা করা শুরু করব। ঠিক আছে, now the question is, first I will give this PDF to all of you. I have make a sort of PDF for you guys. So the thing is that আমাদের কাছে মেশিন লার্নিং এর তাহলে কনসেপ্টটা কি, আমি প্রথমেই বললাম মেশিন লার্নিং ইজ আ বেসিক্যালি আ ফিল্ড, or you can say a subset or a subfield of artificial intelligence which makes you to learn, which enables the system means you, that may be a computer, that may be a laptop, any kind of system, to learn from the data and identify patterns. আমরা প্যাটার্ন কিন্তু ইউজ করার জন্য, আমরা প্যাটার্নটাকে বোঝার জন্য কিন্তু আমরা এই মেশিন লার্নিংটাকে কিন্তু আলটিমেটলি দেখি, যে আমরা একটা ডেটা আছে, সেই ডেটাটা কেমন ভাবে প্যাটার্নটা আইডেন্টিফাই হচ্ছে, বা সেই ডেটাটা আলটিমেটলি আমরা কেন, বিকজ উই টেক ডিসিশনস আফটার ইচ অ্যান্ড এভরিথিং, উই টেক ডিসিশনস। ঠিক আছে, আমরা আলটিমেটলি হিউম্যান ইন্টারভেনশন দিয়ে সব ডিসিশন নিই। মানে ইফ আই টেল ইউ দ্যাট ইউ হ্যাভ টু গো টু দিস প্লেস, and when you say that I have to go to this place, you are asking an human যে আমি আলটিমেটলি এই জায়গাটায় যাব, তা আমাকে কিরম ভাবে যেতে হবে। তো I give you 2 points, A to B। আমার কাছে A থেকে B অবধি পৌঁছাতে হবে, A is a point, B is a point। Now I can ask human that how can I reach from A to B? I am standing in A and I have to go to B, and how can I reach from A to B? So any human can give you a suggestion that you first go from A to this place, and after reaching that this place you should go here, and after that you should go to B, and this may be the pathway. But when we have data in today's world 2026, the new oil is data। আমাদের কাছে এখন নতুন, যদি আমরা বলি পেট্রোল ডিজেলের মতন, এখন হচ্ছে একটা নতুন অয়েল হচ্ছে ডেটা। For each and everything we have the data, for each and everything we have the data। I give you an example, we everyone we use Facebook, everyone we use YouTube, everyone we use WhatsApp and everything। Have you guys noticed that whenever we use Facebook, whenever we use WhatsApp, or whenever we use YouTube, আমি যদি প্রত্যেকদিন সকালবেলা উঠে, if I go for a particular song or a particular brand of song, if I go for রবীন্দ্রসঙ্গীত for each and every day morning, আমি যদি প্রত্যেকদিন সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনি, আমাকে পরের দিন অটোমেটিক্যালি যখন আমি ফোনটা খুলবো, ইউটিউব উড সাজেস্ট মি দ্যাট তুমি রবীন্দ্রসঙ্গীত তোমার কাছে 4টে দেওয়া হলো, অ্যান্ড ইউ ক্যান আস্ক ফর এনি কাইন্ড অফ রবীন্দ্রসঙ্গীত, তুমি যে কোনো রবীন্দ্রসঙ্গীত শুনতে পারো। আমি যখন ফেসবুকে খুব ক্রিকেটের ভিডিও রিলস গুলো দেখতে ভালোবাসি, আমি যখনই ফেসবুকটা খুলবো আমার কাছে ক্রিকেটের রিলসের ভিডিওটা বারবার করে আসে। অ্যান্ড অল দিস ওয়ার্কস অন অ্যালগোরিদমস, এগুলো কিন্তু একটা অ্যালগোরিদমের উপর কাজ করে। ফেসবুক, ইউটিউব, এগুলো একটা অ্যালগোরিদমের উপর কাজ করে। মানে এই মডেলটা, এই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ইউটিউবে দেখতে পাই বা ফেসবুকে দেখতে পাই, এই মডেলটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে আমাদের রেকমেন্ডেশন মডেল। দিস মডেল ইজ নোন অ্যাজ রেকমেন্ডেশন মডেল। হোয়াট ইজ দিস মডেল? এই মডেলটা আমাদেরকে দেখায় যে হাউ ক্যান উই রেকমেন্ড, মানে আমরা একটা জিনিসকে ব্যবহার করি, তার রেকমেন্ডেশনটা আমাকে দেয়। মানে আমি যদি প্রত্যেকদিন রবীন্দ্রসঙ্গীত শুনি, তাহলে ও বুঝে যায়, তার মানে ওর কাছে ডেটা পয়েন্টস গুলো স্টোর হচ্ছে। আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ডেটা পয়েন্ট স্টোর হচ্ছে। আমরা ইউটিউবে যেটা দেখি, ফেসবুকে যেটা দেখি, আমরা প্রত্যেকটা যা জিনিস করছি, তার ডেটা পয়েন্টস গুলো কিন্তু কোথাও গিয়ে একটা স্টোর হচ্ছে, এবং সেই ডেটা পয়েন্টস তার মানে কি, একটা প্যাটার্ন লক্ষ্য করছে তারা। তাহলে সেই প্যাটার্নটা লক্ষ্য করে তারা মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলোকে ডেভেলপ করেছে এমন ভাবে যে আমি যদি পরের দিন যখনই আমি ইউটিউবটা খুলবো বা ফেসবুকটা খুলবো, আমার পছন্দের জিনিসটা যেন সবার আগে আসে। আমরা ফ্লিপকার্ট ব্যবহার করি, আমরা অ্যামাজন ব্যবহার করি, আমরা যেই জিনিসটা একবার দুবার কিনি, আমার কাছে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে তার পরের বার সঙ্গে সঙ্গে আসে
সঙ্গে সঙ্গে মেসেজ আসে যে আপনি এই জিনিসটাকে পারচেস করেছেন, আপনার কাছে আলটিমেটলি, তাহলে আপনি যদি এই জিনিসটাকে পারচেস করে থাকেন আপনার কাছে আবার এই এই জিনিসটার উপর অফার আছে। তার মানে হাউ ডু ফ্লিপকার্ট নো যে দ্যাট আমি এই জিনিসটার উপর অফার দিলে আমি কিনতে চাই? কারণ কি ফ্লিপকার্ট এই জিনিসটার উপর, এগুলো প্রত্যেকটাই মেশিন লার্নিং অ্যালগোরিদমস এর উপর চলছে। তার মানে ওদের প্রত্যেকের কাছে ডেটা পয়েন্টস আছে। আমরা প্রত্যেকটা জিনিসের আজকের দিনে কিন্তু ডেটা পয়েন্টস বা ডেটাবেস আমাদের প্রত্যেকের কিন্তু আছে। এই ডেটা পয়েন্টস বা ডেটাবেসের উপর দাঁড় করে যে কোনো জিনিস, মানে যে কোনো ইউটিউব হোক, যে কোনো জিনিস হোক, সেটা কিন্তু আলটিমেটলি কি করে, সেটা আমার প্যাটার্নটাকে লক্ষ্য করার জন্য চেক করে। আমার প্যাটার্নটাকে লক্ষ্য করে, কি প্যাটার্নটাকে লক্ষ্য করে, আমার প্যাটার্নটাকে লক্ষ্য করে যে হোয়াট আই এম ডুইং দ্য ইচ অ্যান্ড এভরিথিং, আমি প্রত্যেক দিন কি কি জিনিসকে আমরা করতে থাকছি, বা আমরা প্রত্যেক দিন কোন জায়গাগুলোকে আমরা হাইলাইট করছি। এন্ড দিস সিস্টেম ইজ নোন অ্যাজ রেকমেন্ডেশন মডেল। আর এই রেকমেন্ডেশন মডেলটা পুরোটাই কিন্তু এই এআইএমএল এর উপর দাঁড়িয়ে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর উপর কিন্তু কনসেপ্টের উপর বেস করে দাঁড়িয়ে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে আমাদের এই মেশিন লার্নিং এর মেন কাজ কি, বা আজকের দিনে ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, তার কারণ হচ্ছে টুডে, আজকের দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি 2026-এ, বা আজ আরো যখন এগোবো, আমাদেরটা পুরোটাই ডেটা ড্রিভেন ওয়ার্ল্ড। এটা পুরোটাই কিন্তু আমাদের কাছে একটা ডেটা ড্রিভেন ওয়ার্ল্ড। এবং এই ডেটা ড্রিভেন ওয়ার্ল্ডে সবচেয়ে আমাদের কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্টস হোক, বা আমরা কোনো অন্য এমপ্লয়ি বেস হোক, বা যার উপর, তাদের যদি ডেটা আমার কাছে থাকে অ্যান্ড আই ইউজ টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, সে কোন প্যাটার্নে কাজ করতে চাইছে, বা আমরা তাদের হিডেন প্যাটার্ন গুলোকে আলটিমেটলি দেখতে চাই। আজকের যুগে অনেক কিছু নতুন এসছে, আজকের যুগে অনেক কিছু নতুন এসছে। এই যে আমি একটা এসির এক্সাম্পল দিচ্ছিলাম যার ভেতরে এআই ইন্টিগ্রেট করা আছে, আমি একটা ওয়াশিং মেশিনের এক্সাম্পল দিচ্ছিলাম যার ভেতরে এআই ইন্টিগ্রেট করা আছে। আমরা প্রত্যেকটা জিনিসের এরকম করে একটা করে যে এআই ইন্টিগ্রেশনের যে আমি প্রত্যেকটা জায়গা দিচ্ছিলাম, এই প্রত্যেকটা জায়গাকে যদি ভালো করে দেখিস, আগের দিনে তো এটা ছিল না, তাহলে এগুলো নতুন এসছে, এগুলো আজকের দিনে নতুন নতুন আসছে। তার মানে কি, দেয়ার ওয়াজ আ স্কোপ, কিন্তু এটাকে কখনো কেউ ফাইন্ডই করতে পারেনি। তার মানে ইউটিউব আগেও চলতো, ইউটিউব ইজ আ ভেরি, মানে অনেক পুরনো কোম্পানি। ফেসবুক আগেও চলতো, ফেসবুক অনেক পুরনো কোম্পানি। কিন্তু এখনকার দিনে এই যে কনসেপ্ট, যেটা ফেসবুক বা ইউটিউবকে আরো বেশি এঙ্গেজিং করে তুলেছে, এই কনসেপ্টটা কি আগে কোনোদিন এসেছিল? তার উত্তর হচ্ছে আগে কিন্তু এই কনসেপ্টটা কোনোদিন আসেনি। তার কারণ, বড় ব্যাপার হচ্ছে, এই কনসেপ্টটা এই কারণে আসেনি যে আমরা কখনো এই আনআইডেন্টিফাইড বা আমাদের এই হিডেন এক্সপিরিয়েন্স বা হিডেন প্যাটার্নটাকে আমরা কখনো লক্ষ্যই করতে পারিনি। এই আনআইডেন্টিফাইড জায়গাটা বা আমরা এই হিডেন প্যাটার্নটাকে আমরা কখনো ফলো আপই করতে পারিনি। তার মানে আমাদের কাছে কিসের অভাব ছিল? এক হচ্ছে আমাদের কাছে এরকম মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জ্ঞানের অভাব ছিল, আর এক হচ্ছে আমাদের কাছে এত ডেটাবেসের অভাব ছিল। যখন মানুষ বুঝতে শিখেছে যে না, ডেটা ক্যান ডু আ মেনি লট অফ থিংস, আমার কাছে যদি ডেটা থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারি, তাহলে কিন্তু আমার কাছে সেই জায়গাটা থেকে কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর মধ্যে তফাৎটাকে আমি প্রথমেই বলছিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, যে আমার হিউম্যান ইন্টেলিজেন্সটাকে স্টিমুলেট করার চেষ্টা করে একটা মেশিনের মধ্যে। আর মেশিন লার্নিং কি করে, মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়ালিটির একটা সাবসেট, যে সিস্টেম গুলোকে আলটিমেটলি লার্ন করানো শেখায়। মেশিন লার্নিং কথাটার মধ্যেই আছে যে আমি আমার মেশিনটাকে শেখাচ্ছি, আমি আমার মেশিনটাকে লার্ন করাচ্ছি, মানে শেখাচ্ছি। আমি যেরকম তোদেরকে পড়াচ্ছি, ঠিক আমি যদি একটা মডেল তৈরি করি আমার কম্পিউটার বা ল্যাপটপের ওপর, তাহলে কিন্তু আমার কাছে সেটাও আমার কাছে মেশিন লার্নিং হয়ে গেল। কেন? বিকজ আমি তাকে, আমার মেশিনটাকে আমি কিন্তু তার মানে নতুন কিছু শেখানোর চেষ্টা করছি। অ্যান্ড ডিপ লার্নিং ইজ ভেরি অ্যান্ড আ স্পেশালাইজ সাবসেট অফ মেশিন লার্নিং, যেটা আমি তোদেরকে প্রথমেই বললাম যে ইট ওয়ার্কস অন সাম আর্টিফিশিয়াল নিউট্রাল নেটওয়ার্ক অ্যান্ড দিস ইজ নট টু বি ডান, মানে তোদের এখন এই মুহূর্তে এটা দরকার নেই। হোয়াট ইউ ফোকাস অন দিস টু থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে হোয়াট আর দ্য টাইপস অফ মেশিন লার্নিং, বা আমরা মেশিন লার্নিংটাকে কেমন করে ব্যবহার করতে পারি। দেয়ার আর বেসিক্যালি থ্রি টাইপস অফ মেশিন লার্নিং। ওয়ান ইজ সুপারভাইজড মেশিন লার্নিং, অ্যানাদার ইজ আনসুপারভাইজড মেশিন লার্নিং, আর আরেকটা হচ্ছে কিন্তু রিএনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। একটা হচ্ছে কিন্তু রিএনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। এটা কিন্তু একদমই থিওরি নয়, আমি পড়াচ্ছি এখন থিওরির মতন লাগছে বলে, এটা কিন্তু পুরোটাই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পুরোটাই হচ্ছে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে, পুরোটাই। মানে যখন আমি মেশিন লার্নিং করানো শুরু করব, মানে নেক্সট মাসে যে মেশিন লার্নিং আমার কোর্স হচ্ছে, শুরু হচ্ছে, তখন যদি কেউ করিস, তখন দেখতে পারবি যে পুরোটাই স্ট্যাটিস্টিক্স। হোয়াট উই লার্ন ইন স্ট্যাটিস্টিক্স, সেটাই পুরো মেশিন লার্নিং এ কিন্তু অ্যাডাপ্ট করানো হয়, ঠিক আছে। তো সুপারভাইজড লার্নিং আর আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে তফাৎ কি? সুপারভাইজড লার্নিং আর আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে সবচেয়ে বড় যেটা তফাৎ, সেটা হচ্ছে আমার কাছে সুপারভাইজড লার্নিং এ একটা আউটপুট থাকে আর একটা ইনপুট থাকে, থাকে তো। মানে আমরা আলটিমেটলি যখন কোনো রিগ্রেশন করি,
if we talk about linear regression, yi equals to alpha plus beta xi plus epsilon I by ui, তাহলে আমরা যখন একটা রিগ্রেশন করি তখন আমাদের কাছে ইনপুট কলাম কি আর আউটপুট কলাম কি, দিস বিকামস মাই আউটপুট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড দিস বিকামস মাই ইনপুট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। তাহলে আমার কাছে যখন এমন একটা মেশিন লার্নিং এর প্রবলেম যেখানে আমাদের কাছে কিছু ইনপুট কলাম আর কিছু আউটপুট কলাম আছে, সেই টার্ম টাইপের মেশিন লার্নিং কে আমরা বলি হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং। যেরকম ক্ষেত্রে যেরকম তার এক্সাম্পল হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, বা অনেক সময় সাপোর্ট ভেক্টর মেশিন বা ডিসিশন ট্রিজ, র্যান্ডম ফরেস্ট, এগুলো প্রচুর জিনিস আছে। আই উইল টক ইট অ্যাবাউট ইন দ্য কোর্স অফ মেশিন লার্নিং, বাট ফর নাও আমরা যদি খুব ইজি ভাবে বুঝি যে আমাদের কাছে যখন একটা আউটপুট কলাম থাকে আর আমাদের কাছে যখন একটা ইনপুট কলাম থাকে, মানে আমরা কিছু ইনপুট দেওয়ার পর তার আউটপুটটা যখন আমার কাছে প্রত্যেকটার জন্য, মানে আমরা যদি বলি এক্স এর ভ্যালু x1 তখন আমার y এর ভ্যালু y1, x এর ভ্যালু x2 তখন আমাদের y এর ভ্যালু y2। তার মানে when there are some input and output, মানে আমি কিছু ইনপুট দিচ্ছি তারপরে আমি কিছু আউটপুট পাচ্ছি, সেরকম টাইপের মেশিন লার্নিং কে কিন্তু সেরকম টাইপের মেশিন লার্নিং কে বলা হয় কিন্তু সুপারভাইজড মেশিন লার্নিং, সেরকম টাইপের বলা হয় সুপারভাইজড মেশিন লার্নিং, ঠিক আছে। এবং দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ মেশিন লার্নিং, যেটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, বা যেরকম টাইপের ল্যাসো রিগ্রেশন, রিজ রিগ্রেশন, যেরকম টাইপের রিগ্রেশনকে আমরা, যখনই আমরা রিগ্রেশনের কনসেপ্টকে স্টাডি করি তখনই কিন্তু আমরা এই সুপারভাইজড মেশিন লার্নিং এর আন্ডারে চলে যাই। তাহলে সুপারভাইজড মেশিন লার্নিং, অলওয়েজ রিমেম্বার দেয়ার ইজ সাম ইনপুট, কিছু ইনপুট দেওয়ার পর আমরা যখন কিছু আউটপুট পাই সেটাকে বলা হয় কিন্তু আলটিমেটলি এই ইনপুট আউটপুটের কলামের উপর বেস করে আমরা যদি কোনো নিউ প্যাটার্ন ফাইন্ড করি, আমরা যদি একটা নতুন একটা আনআইডেন্টিফাইড একটা প্যাটার্নকে খুঁজে পাই, বা আমরা যদি একটা আনআইডেন্টিফাইড কিছু হিডেন কিছু নতুন জিনিসকে এক্সপ্লোর করি, সেরকম টাইপের মেশিন লার্নিং কে বলা হয় কিন্তু আলটিমেটলি সুপারভাইজড মেশিন লার্নিং, when you have some input and output columns. Now comes unsupervised machine learning. Unsupervised machine learning কথার অর্থ কি? Unsupervised machine learning কথার অর্থ হচ্ছে it is a scenario of algorithms যেখানে কোনো আউটপুট কলাম থাকে না, মানে এরকম yi equals to alpha plus beta xi plus ui এরকম কোনো আউটপুট কলাম থাকে না, তোর কাছে শুধুমাত্র ইনপুটস আছে, there is no output। তাহলে আউটপুট যখনই থাকে তখন আমরা রিগ্রেশন প্রবলেম করি, আমরা মানে লজিস্টিক রিগ্রেশন প্রবলেম করি, বা আমরা ল্যাসো, রিজ রিগ্রেশন, বিভিন্ন টাইপের রিগ্রেশন প্রবলেম গুলোকে আমরা অ্যাড্রেস করি, বা র্যান্ডম ফরেস্ট করা যায়, বা এরকম প্রচুর ডিসিশন ট্রিজ করা যায়। বাট আমাদের কাছে সুপারভাইজড মেশিন লার্নিং আর আনসুপারভাইজড মেশিন লার্নিং এর মধ্যে তফাৎ মেন হচ্ছে যে সুপারভাইজড তার মানে আমাদের কাছে যেরকম একটা আউটপুট কলাম থাকে, আনসুপারভাইজড কিন্তু এরকম কোনো আউটপুট কলাম থাকে না। আনসুপারভাইজড এরকম কোনো টাইপের কোনো আউটপুট কলাম থাকে না। তাহলে আমরা কিরম ভাবে একটা অ্যানালিসিস করব? আমরা অ্যানালিসিস করতে পারি, সাপোজ ধর তোর কাছে এরকম একটা ডেটা আছে, সেই ডেটাটাকে তুই একটা স্ক্যাটার প্লট করেছিস। সেই স্ক্যাটার প্লট করাতে দেখা গেছে এটা হচ্ছে স্টুডেন্ট মার্কস আর এদিকে হচ্ছে স্টুডেন্ট স্টাডি আওয়ার্স, ঠিক আছে, স্টুডেন্ট স্টাডি আওয়ার্স। তা আমি দেখতে চাইছি এরকম করে আমার কাছে একটা করে আমার স্ক্যাটার প্লট করার পর আমার কাছে এরকম ভাবে প্লটটা এসছে, আমার কাছে এরকম করে প্লটটা এসছে, ঠিক আছে। তা আমি যখন এরকম প্লটটা এরকম ভাবে করি তখন আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, তার মানে এই প্রত্যেকটা দেখ একটা করে গন্ডি করে রেখেছে, এই প্রত্যেকটা একটা করে গন্ডি করে রেখেছে, দেয়ার ইজ আ বাউন্ডারি, মানে প্রত্যেকটা স্ক্যাটার প্লটের ডেটা পয়েন্টস এর মধ্যে একটা করে কিন্তু গন্ডি করে রেখেছে। এইগুলোকে আমরা বলি ক্লাস্টার্স, এইগুলোকে আমরা বলি ক্লাস্টার্স। ক্লাস্টার্স মানে হচ্ছে যখন আমার কাছে অনেক কটা ডেটা পয়েন্ট একই জায়গায় ছোট 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 করে বসে আছে, এবং আরেকটা গ্রুপ অফ ডেটা পয়েন্টস যখন আরেক জায়গায় আছে, এরকম প্রত্যেকটা ডেটা পয়েন্ট যখন প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে রয়ে গেছে, সেইগুলোকে আমরা বলি ফরমেশন অফ ক্লাস্টার। সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি ফরমেশন অফ ক্লাস্টার্স। তাহলে এখানেও কিন্তু সেম, এখানেও যদি আমরা দেখি আমাদের ডেটা পয়েন্টস গুলোকে যখন আমি স্টুডেন্টের স্টাডি আওয়ার্স এর সাথে সাথে আমি যখন স্টুডেন্টের মার্কস এর সাথে সেটাকে একটা অ্যানালিসিস করলাম, একটা স্ক্যাটার প্লট করলাম, আমি দেখতে পাচ্ছি সব ডেটা পয়েন্টস গুলো কিন্তু একটা থাক হয়ে 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 প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেটা পয়েন্টস গুলো একটা জায়গায় স্টোর হয়ে 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 থাকছে, মানে একটা ছোট্ট থাক আর একটা ছোট্ট থাক। তার মানে আমরা তখন এটাকে বলি হচ্ছে ক্লাস্টারিং অ্যানালিসিস। তখন কিন্তু এটা তার মানে এখানে কোনো আউটপুট কলাম থাকে না, এখানে কোনো আউটপুট কলাম নেই, এখানে আমার কাছে দুটো ধর ইনপুট কলাম আছে,
আমার কাছে 3-4টে ইনপুট কলাম আছে, তাহলে আমরা কি করি, ইনপুট কলামগুলোর উপরই আমরা আলটিমেটলি মেশিন লার্নিং অ্যালগোরিদমস ব্যবহার করে আমরা কিন্তু এরকম ক্লাস্টারস দেখতে পারি, এবং সেটা প্রবলেম, তার নাম হচ্ছে কে মিনস ক্লাস্টারিং, একটা খুব বিখ্যাত নাম কে মিনস ক্লাস্টারিং। আর একটা বিখ্যাত অ্যানালিসিস হচ্ছে ক্লাস্টারিং অ্যানালিসিস। তাহলে ক্লাস্টারিং অ্যানালিসিস কি করে, ও দেখতে চায় যে আমার এই ডেটা পয়েন্টস গুলোর মধ্যে থেকে, আমার কাছে কে কে আলটিমেটলি প্রত্যেকটা জায়গায় স্টোর হয়ে আছে। মানে এখানে দেখ একটা স্টোর হয়ে আছে, এই একটা জায়গা স্টোর হয়ে আছে, এটা তার মানে আমরা বলতে পারি যাদের এই রেঞ্জের যারা স্টাডি আওয়ার্স তাদের হচ্ছে তারা কম বেশি এতটা মার্কস পেয়েছে, এই রেঞ্জের যাদের স্টাডি আওয়ার্স তারা এতটা মার্কস পেয়েছে, এই রেঞ্জের যাদের স্টাডি আওয়ার্স তারা আরেকটু এরকম মার্কস পেয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে ক্লাস্টারিং থেকে আনআইডেন্টিফাইড কি পেতে পারি, ক্লাস্টারিং থেকে আনআইডেন্টিফাইড পাওয়ার একটা খুব ভালো হচ্ছে, যদি তোর কাছে তোর ক্লাস্টার ছাড়া, যদি তোদের কাছে তোদের ক্লাস্টার ছাড়া কেউ যদি আলাদা হয়ে যায়। আগের দিন আমি ম্যাট প্লট লিভ সিবন পড়াচ্ছিলাম, তখন আমরা এরকম স্ক্যাটার প্লট করে দেখছিলাম, ধর তোর কাছে এরকম এরকম তুই যে ডেটাটাকে এক্স আর ওয়াই এর মধ্যে তুই আলটিমেটলি এরকম প্লট করেছিস, তুই দেখতে পাচ্ছিস তোর কাছে ডেটাটা এরকম 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 সব জায়গায় এরকম তোর কাছে স্ক্যাটার হয়ে আছে, দিয়ে তুই দেখতে পাচ্ছিস এই জায়গায় আর একখানা ডেটা আছে। তার মানে তুই যদি ক্লাস্টারিং অ্যানালিসিস করিস, তাহলে ইউ ক্যান সে আমার কাছে এই পয়েন্ট অফ ডেটা সেট, এই পয়েন্ট অফ ডেটা সেট গুলো একই জায়গায় পড়ে আছে। আমার কাছে যে ডেটা আছে সেই ডেটার উপর যদি আমি ক্লাস্টারিং অ্যানালিসিস করি, তাহলে এই পয়েন্টের ডেটা সেট গুলো এখানেই পড়ে আছে, শুধু একখানা ডেটা সেট এ পুরোপুরি আলাদা, একখানা ডেটা সেট এ পুরোপুরি আলাদা। তার মানে আমি একটা আনআইডেন্টিফাইড প্যাটার্ন কিন্তু পেতে পারি, তার মানে আমি কিন্তু একটা আনআইডেন্টিফাইড প্যাটার্ন কিন্তু আমি পেতে পারি, ঠিক আছে। মানে আমি শুধুমাত্র একটা একটা প্যাটার্ন সবসময় যখন আমরা লক্ষ্য করি, তার মধ্যে তো কিছু লোক থাকে যারা হয়তো একদম বাইরে, তারা হয়তো আমাদের এই প্যাটার্নের সাথে ম্যাচ খাচ্ছে না। তাহলে এই আনআইডেন্টিফাইড প্যাটার্নস কিন্তু আমরা পেতে গেলে তখন আমরা কিন্তু এই কে মিনস ক্লাস্টারিং বা হায়ারকিয়াল ক্লাস্টারিং, অনেক সময় আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস করি, তো পিসিএ করি কেন, ইন্ডেক্স তৈরি করার জন্য। এটাও তো ওয়ান কাইন্ড অফ, আমরা এখন পিসিএ করি, আমাদের কাছে কি কোনো আউটপুট কলাম থাকে, মানে আমাদের কাছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো কনসেপ্ট থাকে, থাকে না তো। আমরা কি করি, আমাদের যত ইন্ডিপেন্ডেন্ট ওই মানে ভেরিয়েবল গুলো থাকে তাদেরকে নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করি, দিয়ে ওটাকেই অ্যানালিসিস করার চেষ্টা করি যে এই ইন্ডেক্সটা আমাদেরকে এরকম বলছে। তাহলে পিসিএ হতে পারে, এরকম ফ্যাক্টর অ্যানালিসিস হতে পারে। তাহলে এই যে কাজগুলো আমরা করি সেগুলো পুরোপুরি পরে হচ্ছে আনসুপারভাইজড মেশিন লার্নিং এর উপর। কেন আনসুপারভাইজড কথার মানেই হচ্ছে যে when you do not have any kind of output column, তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা আলটিমেটলি আমাদের আনসুপারভাইজড লার্নিং কে কিন্তু ব্যবহার করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আর একটা মেশিন লার্নিং এর ধরন হয় যেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন কোনো মেশিন লার্নিং মডেলকে মানে আমরা দাঁড় করাই, তখন আমরা কি করি, আমরা অনেক সময় না সেই মেশিন লার্নিং মডেলগুলোকে বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করাই, বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করাই। মানে ব্যাপারটা হচ্ছে যে ধর তুই একটা মেশিন লার্নিং মডেল তৈরি করেছিস, তুই সেই মডেলটাকে তুই বললি যে তুমি যদি তোমাকে আমি হোয়াট উই ডু ফর, মানে আমরা কেন মডেল তৈরি করি, মডেল বেসিক্যালি তৈরি করি হচ্ছে প্রেডিকশনস এর জন্য, তাই তো। আমি যদি তোদেরকে জিজ্ঞেস করি তোরা মডেল কেন তৈরি করিস, তাহলে এই মডেলটা কেন লিখেছিস ওয়াই আই ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স আই প্লাস ইউআই, এই মডেলটা কেন লিখেছিস, তুই এক্ষুনি বলবি আমরা প্রেডিকশনের জন্য। কাকে প্রেডিকশন, এই আলফা আর বিটাটাকে আমরা প্রেডিকশন করার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা মডেলটাকে লিখেছি। তাহলে আমরা প্রত্যেকটা মেশিন লার্নিং মডেলকে তাই কাজ করানোর জন্যই করি। এবার আমরা যখন একটা মডেল, আমি একটা মডেল তৈরি করেছি, ঠিক আছে, আই উইল শো ইউ এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, খুব ইন্টারেস্টিং একটা মডেল তৈরি করেছি। মডেলটা আমি করেছিলাম হচ্ছে, আমি দেখতাম যে ম্যাক্সিমাম এই যে আজকের যুগে সবাই যদি দেখিস প্রচুর একাডেমি আছে, অনেকে পড়াচ্ছে, মানে এই মেশিন লার্নিং হোক, পাইথন হোক, এক্সেল হোক বা পাওয়ার বিআই হোক, অনেকে পড়াচ্ছে। এবং সব একাডেমিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে তারা আলটিমেটলি স্টুডেন্টসদের বেনিফিটের থেকেও নিজেদের বেনিফিটটাকে আমার মনে হয় সবাই ম্যাক্সিমাম সময় দেখাটাই সবার মানে মনে হয়। তার কারণ হচ্ছে সবাই কিন্তু দেখ আজকের যুগে কোর্স বিক্রি করতে রাজি, মানে আলটিমেটলি আমি শুধু এই কোর্সটাকে বিক্রি করব, আমার কাছে টাকা আসবে, ব্যাস তোর সাথে আমার সম্পর্ক শেষ, তুই এবার কোর্সটাকে কর, করে আলটিমেটলি তোকে রেকর্ডিংসও দিয়ে দেবো, তোকে ডেটাও দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, সব নিয়ে নেবো, চলে যাবে। তা আমার একদিন একটা জিনিস লাগলো যে প্রত্যেকটা স্টুডেন্ট, এই যে আজকে আমরা প্রত্যেকের স্টুডেন্ট, আমরা কোনটাকে শিখবো, আমরা কোনটাকে শিখবো না, সেটার কিন্তু একটা স্টেপ বা প্রসিডিওর আমাদেরকে কেউ বলে না। সবচেয়ে বড় কথা, হ্যাঁ আমরা তার গাইডের জন্য যাই যে আমি না এক্সেল শিখবো না পাওয়ার বিআই শিখবো, আমি পাইথন, যারা পাইথন শিখেছিস তাদের যেরকম মেশিন লার্নিং একটা মানে ইম্পর্টেন্ট প্লেস যেটা শিখতেই হয়, আমি পাইথন শেখার পর আমি ছেড়ে দিলাম, আমি পাইথন শিখবো না এক্সেল শিখবো না পাওয়ার বিআই শিখবো।
বা আমি এসকিউএল শিখবো, কোনটা শিখবো, বা স্ট্যাটা শিখবো, কোন সফটওয়্যারটাকে শিখবো, আমার আলটিমেটলি এটা মাথায় আসে না। তা আমি কি করেছিলাম, আমি একটা মেশিন লার্নিং মডেলের ওপর একটা নতুন একটা ফিগার একটা মডেল তৈরি করেছিলাম, যে মডেলটাকে আমি যদি এক্ষুনি তোদেরকে লিঙ্কটাকে শেয়ার করি, তোরা তোদের ইনপুট দিবি, ও তোকে একটা রেকমেন্ডেশন দেবে। এইমাত্র বলছিলাম না রেকমেন্ডেশন মডেল যে কিরম ভাবে কাজ করে, আমি একটা এরকম রেকমেন্ডেশন মডেল তৈরি করেছিলাম। সেই মডেলটাকে তুই যদি তোর ইনপুট দিস, তোর নাম, তোর অ্যাড্রেস, আর ও তোকে 7খানা না 8খানা প্রশ্ন জিজ্ঞেস করবে। সেই 7খানা 8খানা প্রশ্ন আমি ফ্রেম করেছিলাম, যে আমার কোডিং ভাল লাগে নাকি, আমার ম্যাথামেটিক্স ভাল লাগে নাকি, আমি কোন ফিল্ডে জব করতে চাই বা কি করতে চাই। তো আলটিমেটলি আমার কাছে যদি আমি বারবার বারবার সেই মডেলটাকে দিই, সেই মডেলটা তুই আলটিমেটলি সবাই তোরা ফিল আপ করতে পারবি, ফিল আপ করে তোরা একটা রেকমেন্ডেশন পাবি। আমি তোদেরকে ওটা ক্লাসের শেষে একদম যখন ক্লাসটা শেষ হবে তখন আমি তোদেরকে ওই জায়গাটা দেখাবো, ঠিক আছে, আমরা ওরা কিরম ভাবে করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে যখন আমরা দেখি যে আমরা যখন যে কোনো মুহূর্তে ইফ উই সি দ্যাট, এইবার একটা জিনিস ভাব, মানে খুব আমি ইজিলি ব্যাপারটাকে বলছি। ধর আমরা এখানে 4জন বা 5জন আছি, ঠিক আছে, এইমাত্র ক্লাস্টারিং এর কনসেপ্টটা বলছিলাম। ক্লাস্টারিং কি করে, ও প্যাটার্নটাকে আলটিমেটলি চেক করে, প্যাটার্নটাকে চেক করে ও দেখতে চায় যে আমার কাছে কিরকম প্যাটার্নে লোকজন আসছে, ঠিক আছে। এবার ধর আমি শুভদীপ পরপর গেলাম, আমরা ওই মেশিন লার্নিং এরকম মডেলটায় গেলাম, আমি এই যে মডেলটা তৈরি করেছি সেই মডেলটায় গেলাম। সেই মডেলটায় গিয়ে আমরা আমাদের ডেটা পয়েন্টস গুলোকে দিলাম, ডেটা পয়েন্টস গুলোকে দিয়ে আলটিমেটলি আমরা বললাম যে আমাদের কাছে একটা রেকমেন্ডেশন এলো, ঠিক আছে, আমাদের কাছে একটা রেকমেন্ডেশন এলো। এইবার বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে যে রেকমেন্ডেশনটা এলো, সেই রেকমেন্ডেশনটা এবার ধর পরের জন এলো, পরের জন কে এলো, পরের জন আমি কথার কথা বলছি পৌশালী এলো। পৌশালী এসে ওর একটা পয়েন্ট দিল, ওর একটা পয়েন্ট দিয়ে এসে আলটিমেটলি ও একটা রেকমেন্ডেশন পেলো। ঋত্বিকা এলো, ও একটা পেলো, আদ্রিতা এলো, ও একটা পেলো, প্রত্যেকে আমরা একটা একটা করে, আমরা তাহলে ধর এরকম যদি আমি এটাকে একটা ছক করি, তাহলে আমাদের প্রত্যেকের একটা করে হয়তো ক্লাস্টার আছে। ক্লাস্টার আছে মানে যে আমার প্রত্যেকের একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট অনুযায়ী আমাদের একটা প্যাটার্ন আছে, মানে আমি শুভদীপ যেটা চাইছি সেটা হয়তো সেম, ঋত্বিকা আর পৌশালী আবার যেটা চাইছে সেটা হয়তো সেম, আদ্রিতা আর একজন যেটা চাইছে সেটা হচ্ছে সেম। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মেশিন লার্নিং মডেলটা তুই তৈরি করলি, যদি আজকে অন্য আরেকজন লোক আসে, যে হয়তো আমাদের সবার থেকে ডিফারেন্ট, যে হয়তো আমাদের সবার থেকে ডিফারেন্ট, মানে আমার মতনও না, তোদের মতনও না, আমাদের কারোর মতনই না, ঠিক আছে। এবার যদি আমাদের সবার থেকে ডিফারেন্ট হয়, ঠিক আছে, আমাদের সবার থেকে ডিফারেন্ট হয়, তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি মেশিন লার্নিং ওকে একটা আউটলায়ার হিসেবে দেখে নেবে, তাই তো। ও একটা মেশিন লার্নিং ওকে ভাববে যে তার মানে এর কোনো প্যাটার্ন আমি ডিটেক্ট করতে পারছি না, কারণ কি সবাই যা উত্তর দিয়েছে তার একটা প্যাটার্ন ছিল, মানে আমি যদি হ্যাঁ বলি, শুভদীপও হ্যাঁ বলেছে, তারপরে আমাদেরকে একটা রেকমেন্ড করেছে মডেল, আদ্রিতা যদি হ্যাঁ বলে, ঋত্বিকাও হ্যাঁ বলেছে, তাহলে ওদেরকে আরেকটা মডেল রেকমেন্ড করেছে। কিন্তু পৌশালী যখন এলো, ও হ্যাঁ একটাতে হ্যাঁ দিয়েছে, একটাতে না দিয়েছে। তা আমাদের কারোর সাথেই ম্যাচ খাচ্ছে না, মানে আমি যেটা করেছি আলটিমেটলি, বা ঋত্বিকা যেটা করেছে, বা আদ্রিতা যেটা করেছে, বা শুভদীপ যেটা করেছে, আমাদের কারোর সাথেই ম্যাচ খাচ্ছে না। পৌশালীর উত্তর পুরোপুরি আলাদা, তো ওর ডেটা পয়েন্টটা পুরোপুরি আলাদা। তখন কি হবে, তখন তো তাহলে মেশিন লার্নিং ও কি করবে, ওকে একটা আউটলায়ার হিসাবে ফেলে সরিয়ে দেবে, তাই তো। ওকে একটা মডেলটা আমি যেটা তৈরি করেছি তাকে আউটলায়ার হিসাবে ফেলে সরিয়ে দেবে। নো, এইখানেই কনসেপ্টটা আসে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং মেশিন লার্নিং এর এমন একটা ব্রাঞ্চ, ও বেসিক্যালি কি করে, ও না প্রত্যেক দিন শেখে, ও প্রত্যেক দিন শেখে। মানে শেখে মানে হচ্ছে আমি যেরকম, এই যে তোরা যেরকম প্রত্যেক দিন ক্লাস করে শিখছিস, আমি যেরকম প্রত্যেক দিন পড়াশোনা করে শিখেছি বা শিখছি, তোরা যে পড়াশোনা করে শিখছিস বা শিখেছিস, ও কি করবে, ওকেও যদি আমি কোডিংটা ওরকম করে করে দিই, রিইনফোর্সমেন্ট লার্নিং, ও বেসিক্যালি কিন্তু আলটিমেটলি আমাদের কাছ থেকে ও কিন্তু শিখবে, প্রত্যেক দিন শিখবে। কেন শিখবে, ও যদি না শেখে তাহলে পরের যদি কোনো ডেটা পয়েন্টস আসে, ও তো তাকে ম্যাচই করাতে পারবে না। তাই জন্য রিইনফোর্সমেন্ট লার্নিং একটা কনসেপ্ট হচ্ছে, তোর কাছে দুটো অপশন থাকে, একটা হচ্ছে রিওয়ার্ড আর একটা হচ্ছে পেনাল্টি। মানে আমি মেশিন লার্নিং এর যখন অ্যালগোরিদম গুলো, মানে মেশিন লার্নিং এর মডেলটাকে যখন ফিট করছি, তখন আমি বললাম যে প্রত্যেক দিন তুমি একটা নতুন এনভায়রনমেন্টে কাজ করো, ডাইনামিক এনভায়রনমেন্টে কাজ করো। মানে আমার আর শুভদীপের মতন যত লোকেরা ছিল তারা একটা এনভায়রনমেন্ট, আদ্রিতা আর ঋত্বিকার মতন যত লোকেরা ছিল তারা একটা এনভায়রনমেন্ট। কিন্তু পৌশালী যখন একটা অন্য লোক এলো, যার ডেটা পয়েন্টস আমাদের সাথে ম্যাচই করে না, যার কথাবার্তা আমাদের সাথে ম্যাচই করে না, তখন কিন্তু কেসটা পুরোপুরি আলাদা হয়ে গেল, কেসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, পুরো ঘুরে গেল। তখন আমরা তাকে বললাম হচ্ছে তাহলে তুমি প্রত্যেক দিন ইউ ট্রাই টু লার্ন, ইউ প্রত্যেক দিন তুমি তাহলে স্টাডি করো। তাহলে মেশিন লার্নিং মডেলও কিন্তু
প্রত্যেক দিন স্টাডি করছে। ও যখন দেখলো পৌশালীর মতন আরেকজন এলো, ও কি করবে, ও ডেটা পয়েন্টটাকে বাইরে বাদ না দিয়ে, ক্লাস্টার থেকে বাইরে বাদ না দিয়ে ও শেখার চেষ্টা করবে যে পৌশালীর মতন যারা আসছে তারা কি বলতে চাইছে, তাদের প্যাটার্নটা কি। তাহলে প্রত্যেক দিনও কিন্তু স্টাডি করবে। তাহলে এটা হচ্ছে কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং এর একটা বড় দিক। মানে আলটিমেটলি রিইনফোর্সমেন্ট লার্নিং এ ও কিন্তু দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে যে তুই বলতেই পারিস যে না, তুমি আলটিমেটলি একই এনভায়রনমেন্টের উপর কাজ করো, তোমার কাছে যে লোকগুলো আসছে তাদেরকেই তুমি বোঝো। আর একটা কাজ করা যেতে পারে যে না, আমি মেশিন লার্নিংটাকে এমন করে ট্রেন করলাম যে ও প্রত্যেক দিন কিন্তু লোকের থেকে শিখবে এবং শিখে আলটিমেটলি কিন্তু একটা নতুন জায়গা থেকে কিন্তু আলটিমেটলি একটা জায়গাও তৈরি করবে। মানে জাস্ট লাইক আমি যেরকম বলছিলাম যে তোদেরকে, যে আমি মানে আমরা যদি 2 জন 3 জন বা 10 জন একটা জায়গাতে থাকি, সেই 10 জনের ও যদি একটা প্যাটার্নকে ডিটেক্ট করে, আমি যদি দেখি তারপরে লোকগুলো আলাদা আসছে, ও যদি প্যাটার্নটাকে ডিটেক্ট না করতে পারে, তখন কিন্তু ও বাইরে বের করে দেবে না বা ওটাকে নতুন করে শিখবে না এমন না। ওকে তাহলে রিইনফোর্সমেন্ট লার্নিং দিয়ে কি করতে হবে, যে ইউ অলসো লার্ন, আমরা যেরকম শিখছি তুমিও তাহলে কি করো, তুমিও তাহলে তোমাদের জায়গাটাকে কিন্তু শেখা শুরু করো। তাহলে দিস ইজ হোয়াট উই কল্ড অ্যাজ রিইনফোর্সমেন্ট লার্নিং। এবং এটা শেখেও, মানে মডেলটাকে যদি তুই সেরকম করে ফিট করিস, ও প্রত্যেক দিন তোর থেকে তোর মতন যত লোককে পাবে, মানে পৌশালী নতুন এলো, পৌশালীর পর যদি আরো কেউ নতুন আসে, প্রত্যেকজন যারা নতুন 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 করে আসবে ও তাদের থেকে শেখার চেষ্টা করবে এবং তাদের জন্য আর একটা প্যাটার্ন কিন্তু, রেকমেন্ডেশন প্যাটার্ন কিন্তু তৈরি করা শুরু করবে। এই হচ্ছে কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং এর কাজ। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস মাথায় থাকবে। সুপারভাইজড, সুপারভাইজডে আউটপুট কলাম থাকে, ইনপুট কলাম থাকে। ইনপুট আর আউটপুটের উপর বেস করে আমরা যেরকম লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, আমরা ইনপুট আর আউটপুটের উপর বেস করে মডেল ফিট করি। আনসুপারভাইজ, যেখানে কোনো ইনপুট কলামস থাকে, কোনো আউটপুট কলামস থাকে না, তাহলে আমরা সেই রেসপেক্টে ক্লাস্টারিং করি বা আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস করি, এরকম করি। আর রিইনফোর্সমেন্ট লার্নিং মানে হচ্ছে ইট অ্যাকচুয়ালি operates on different types of environment, it operates on dynamic environment, and based on the best of the dynamic environment it used to learn itself, ও নিজের থেকে শেখে। ঠিক আছে, আচ্ছা এইবার আসি হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশনকে আলাদা করে বোঝানোর মতন কিছু নেই, এগুলো ছোট ছোট করে বলি। রিগ্রেশন একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট অফ সুপারভাইজড লার্নিং, বি ইট এনি কাইন্ড অফ রিগ্রেশন। আমরা লিনিয়ার রিগ্রেশন করতে পারি, লজিস্টিক রিগ্রেশন করতে পারি, ল্যাসো রিগ্রেশন করতে পারি, রিজ রিগ্রেশন করতে পারি, আমরা অনেক টাইপের রিগ্রেশন কিন্তু আমরা করতে পারি, কনস্ট্যান্ট লিনিয়ার রিগ্রেশন করতে পারি, অনেক টাইপের রিগ্রেশন কিন্তু আমরা ইয়েতে কিন্তু করতে পারি। ঠিক আছে, মানে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমস কে ইয়ে করে কিন্তু করতে পারি। কিন্তু এটা আলটিমেটলি রিগ্রেশন কিন্তু পুরোপুরি একটা সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড কেন, কারণ কি এর একটা আউটপুট কলামসও আছে, এর ইনপুট কলামসও আছে। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন কিন্তু আলটিমেটলি ইজ আ প্রবলেম অফ সুপারভাইজড ক্লাসিফিকেশনকে, যেটাকে আমরা বেসিক্যালি বলি লজিস্টিক রিগ্রেশন। আমরা যেটাকে লজিস্টিক রিগ্রেশন বলি স্ট্যাটিস্টিক্স এর ভাষায়, সেটাকেই আমরা মেশিন লার্নিং বা পাইথনের ভাষায় কিন্তু বলি ক্লাসিফিকেশন। যে আমরা ক্লাসিফিকেশনও একটা কিন্তু সুপারভাইজড লার্নিং, যেখানে কিন্তু আমার কাছে ক্যাটাগরিজ থাকে বা ক্লাসেস থাকে, আমরা অর্ডার্ড লজিক রিগ্রেশন করি বা নর্মাল লজিস্টিক রিগ্রেশন করি, যেরকমই করি, বাইনারি লজিস্টিক রিগ্রেশন যেরকমই করি। তার মানে আলটিমেটলি এই যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি একটা ইমেলকে স্প্যাম বা নট স্প্যাম, আমরা একটা প্রজেক্ট করিয়েছিলাম, একটা প্রজেক্ট করিয়েছি, সেই প্রজেক্টটা ইউটিউব চ্যানেলেই পাবি, আমাদের সবাই যদি দেখতে চাস, ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন মডেল। আমি ওটার দুদিনের একটা ওয়ার্কশপ রেখেছিলাম। ঠিক আছে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা না, এমনি রেখেছিলাম। ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন মডেলের ওপর কিন্তু দুদিনের একটা ওয়ার্কশপ রেখেছিলাম। ঠিক আছে, তার ইউটিউবে রেকর্ডিংসও কিন্তু আছে, যে আমরা ওখান থেকে ক্লাসিফিকেশন প্রবলেম দিয়ে কিরম ভাবে করতে পারি, যে একটা যখন আমি মানে ক্রেডিট কার্ড কি ইউজ করছি, সেটা ফ্রড না নট ফ্রড, সেটাকে আমরা কিরম ভাবে ক্লাসিফাই করব। তাহলে সেটাকে আমরা কিন্তু মেশিন লার্নিং এর ভাষায় ক্লাসিফিকেশন প্রবলেম বলি। ঠিক আছে, যেখানে আমাদের কাছে ক্লাসিফিকেশন প্রবলেম আর রিগ্রেশন প্রবলেমের মধ্যে তফাৎ কি, রিগ্রেশন প্রবলেম একটা সুপারভাইজড লার্নিং মেশিন লার্নিং এর মধ্যে পড়ে, যার আউটপুট কলাম ইনপুট কলাম দুটোই আছে। ক্লাসিফিকেশনও কিন্তু একটা আউটপুট কলাম ইনপুট কলাম দুটোই আছে, সেটাও কিন্তু একটা সুপারভাইজড লার্নিং এর মধ্যে পড়ে। শুধু ক্লাসিফিকেশনের একটাই সেটা হচ্ছে ওর যে আউটপুট ভেরিয়েবলটা থাকে, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি স্ট্যাটিস্টিক্স বা ইকোনোমেট্রিক্স এর ভাষায়, সেইটা হচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের ক্যাটাগরিক্যাল থাকে, নেচারে কিন্তু ক্যাটাগরিক্যাল হয়, মানে বাইনারি হতে পারে বা অর্ডিনাল হতে পারে, ক্যাটাগরিক্যাল হয়। ঠিক আছে, ক্লাস্টারিং কিরকম, ক্লাস্টারিং কিন্তু হচ্ছে আমার একটা আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড মানে যেখানে কোনো আউটপুট কলাম নেই, শুধুমাত্র ইনপুট কলাম আছে। ও দেখতে চাইছে যে সবাই কেমন ভাবে ক্লাস্টার করে আছে, তার মধ্যে কি কোনো প্যাটার্ন আছে। মানে আমার কাছে যদি 100খানা ডেটা থাকে, আমি দেখতে পাচ্ছি 10খানা লোক একরকম চাইছে আর 10খানা লোক আর একরকম চাইছে। ও কি করে, প্রত্যেকটা এরকম লোককে নিয়ে 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 একটা করে ক্লাস্টার ফর্ম করে এবং দেখতে চাই ওই ক্লাস্টারের মধ্যে থেকে বাইরে কজন আছে। মানে হতেই পারে যে 10টা ক্লাস্টারের মধ্যে
টোটাল 80 জন আছে, 20 জন এমন ভাবে ছড়িয়ে আছে যাদের কোনো প্যাটার্নই নেই, যাদের প্যাটার্নটাকে আমি বুঝতেই পারছি না বা ফাইন্ডই করতে পারছি না, তাহলে সেটাকে বলা হয় ক্লাস্টারিং। ঠিক আছে, সেটা একটা এক্সাম্পল হতে পারে এই যে ফ্লিপকার্ট অ্যামাজনে আমরা জিনিসপত্র কিনি, তা আমরা যেগুলো কিনি সেগুলো ডেটা পয়েন্ট হিসাবে স্টোর হয়। তা আমরা যেগুলো কিনছি ফ্লিপকার্ট বা অ্যামাজন উইথ রেসপেক্ট টু টাইম, তার তো একটা কলাম আছে, তার তো একটা ইনপুট কলাম আছে, সেখানে ইনপুট গিয়ে পড়ছে যে সায়ক ঘোষ জামা কিনছে, আদ্রিতা একটা কিছু কিনছে, পৌশালী একটা কিছু কিনছে, ঋত্বিক একটা কিছু কিনছে, শুভদীপ কিছু একটা কিনছে। তাহলে প্রত্যেকের একটা করে তো প্যাটার্ন আছে, মানে ওখানে তো গিয়ে আলটিমেটলি একটা করে কলাম আছে। সেই কলামের মধ্যে থেকে আলটিমেটলি কি করে, ও দেখতে চায় যে এদের মধ্যে কিরকম, এরা কি কেউ কেউ জামা কাপড়ের দিকেই পুরো ঝোঁক, কেউ কেউ হয়তো বই খাতার দিকেই পুরো ঝোঁক, কেউ কেউ হয়তো বাড়ির কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনস এর উপর পুরো ঝোঁক। তাহলে ও কিন্তু এরকম ক্লাস্টারিং করে 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 প্যাটার্নস কিন্তু ডিটেক্ট করতে পারে। একটা হতে পারে ডাইমেনশনালিটি রিডাকশন। ডাইমেনশনালিটি রিডাকশন মানে হচ্ছে যেটাকে আমরা বলি ইন্ডেক্স তৈরি করা, যেটাকে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস বা বিভিন্ন ইন্ডেক্স যখন তৈরি করি সেটাকে বলা হয় ডাইমেনশনালিটি রিডাকশন। মানে ধর তোদের কাছে x1 x2 x3 x4 চারটে ভেরিয়েবল আছে, তা আমরা চারটে ভেরিয়েবলকে নিয়ে হয়তো একসাথে কাজ করতে পারি না, তখন আমরা কি করি, এই চারটেকে যোগ করে 4 দিয়ে ভাগ করে একটা ইন্ডেক্স তৈরি করি। বা অনেক সময় আমরা পিসিএ করি, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, অনেক সময় আমরা ফ্যাক্টর অ্যানালিসিস করি, ফ্যাক্টর অ্যানালিসিস করি। তাহলে এইগুলোকে বলে ডাইমেনশনালিটি রিডাকশন। মানে এরও কিন্তু আউটপুট কলাম নেই, তাহলে এগুলো ইনপুট x1 x2 x3 x4। তাহলে আমরা কি করলাম, এই চারটেকে মিলিয়ে আমরা একটা ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করলাম। ঠিক আছে, হলো। এইবার হচ্ছে আমাদের কাছে এই এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে একটা এলো। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে একটা মেশিন লার্নিং এর ওয়ার্কফ্লোটা কিরকম চলে, কিরম ভাবে। প্রথমেই হচ্ছে যে এগুলো তো খুব বেসিক ব্যাপার, যেটা হচ্ছে প্রবলেমটাকে আমাদেরকে নিজেকে আগে একটা প্রবলেম, আমরা একটা বিজনেস প্রবলেম সলভ করছি, নাকি আমরা অন্য কিছু একটা স্টুডেন্টের প্রবলেম সলভ করছি, নাকি আমরা এখনকার জগতের একটা অন্য প্রবলেমকে সলভ করছি, ডিফরেস্টেশনের প্রবলেমকে সলভ করছি। তাহলে ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম। এটা শুধু মেশিন লার্নিং এর ওয়ার্কফ্লো বলে না, আইডেন্টিফাইং দ্য প্রবলেম কিন্তু সব মানে যে কোনো মডেল ফিট করা সবচেয়ে প্রথম কাজ, যে আমরা একটা প্রবলেমকে আগে ফিট করি, যে হ্যাঁ আমরা এটা করতে চাই বা আমাদের এটা একটা সমস্যা বা এটাকে আমরা যদি কোনো একটা মডেল দ্বারা করতে চাই। সেকেন্ড হচ্ছে অলওয়েজ ডেটা কালেকশন, আমাদের ডেটা না থাকলে কোনো কাজই হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং ইজ আ পার্ট, যেটাকে আলটিমেটলি আমরা পাইথনের মাধ্যম দিয়ে অনেকটা শিখেছি, পান্ডাস লাইব্রেরিকে ইউজ করতে পারি, বা ডেটা ক্লিনিং বা ডেটা প্রপার্টিসকে আমরা দেখতে পারি পাইথনের মাধ্যম দিয়ে আমরা যেটা করি। তারপর হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, যেটাকেও আমরা পাইথনের মাধ্যম দিয়ে কিছুটা করেছি, যেটা হচ্ছে ম্যাটপ্লটলিব বা সিবর্ন এর মতন লাইব্রেরিগুলোকে ব্যবহার করে আমরা তার বার গ্রাফ তৈরি করতে পারি, আমরা তার কোরিলেশন অ্যানালিসিস, কোরিলেশন হিট ম্যাপ তৈরি করতে পারি, আমরা তার হিস্টোগ্রাম করতে পারি, পাই চার্ট করতে পারি, যা ইচ্ছা করতে পারি। তাহলে দিস অলসো বিকাম যে আমরা একটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, আমার কাছে যে ডেটাটা আছে তার উপর আমি একটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, আর তারপরে হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে আমার কাছে যেই র ডেটাটা আছে সেটা দিয়ে একটা করে মডেল ফিট করা, সেটা দিয়ে একটা মডেল ফিট করা। এবার মডেলটা তুই কি ফিট করবি, that is something which we used to teach in machine learning concepts, যে আমরা কি মডেল ফিট করব, আমরা কি নরমাল লিনিয়ার রিগ্রেশন ফিট করব, না আমরা লজিস্টিক রিগ্রেশন ফিট করব, না আমরা ক্লাসিফিকেশন করব, নাকি ক্লাস্টারিং করব, নাকি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস করব, সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। মানে আমরা যে মডেলটাকে ফিট করব, আমাদের প্রবলেম এবং ডেটা যা উঠেছে সেই প্রবলেম বা ডেটা ওঠার ওপর আমরা সেই দুটোকে আলটিমেটলি দেখে আমাদের যে প্রবলেমটার উপর আমরা কোন মডেল ফিট করি, সেটাই কিন্তু একজন ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের সবচেয়ে বড় কাজ, এবং সেটার নাম হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। তার মানে আমরা সেই এক্সপার্টাইজটা থাকতে হয় যে আমরা ফিচার ইঞ্জিনিয়ার, আমরা কোন মডেলটাকে ফিট করব এবং কি কি মডেলটার মধ্যে কিরকম কি কি অ্যানালিসিস করা যেতে পারে সেগুলোকে আমরা করতে পারি। ঠিক আছে, তারপরে খুব ইম্পর্টেন্ট জায়গাটায় আসে হচ্ছে যে আমরা ট্রেন টেস্ট স্প্লিট। সেটা কি করে, ধর আমাদের কাছে 100 খানা ডেটা পয়েন্ট আছে। ঠিক আছে, 100 খানা ডেটা পয়েন্ট আছে। মেশিন লার্নিং কি করে, ওর কাছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। মানেটা বোঝ, ও 100 খানা ডেটা পয়েন্টের মধ্যে ও ঠিক করলো যে একটা কমন স্প্লিট রেশিও ঠিক করলো, যে 70-30। ঠিক আছে, এই স্প্লিট রেশিওটাকে ঠিক করলো। এ কি করবে, এ আলটিমেটলি মডেলটাকে 70 খানা, এই 100টা ডেটার মধ্যে দুটোকে আলাদা আলাদা করে ভাগ করে দেবে। যখন মেশিন লার্নিং, বারবার বলছি, মেশিন লার্নিং এর যখন কনসেপ্ট গুলোকে করবি, ধর রিগ্রেশন করতে যাচ্ছিস, সেই রিগ্রেশনেও ট্রেন টেস্ট স্প্লিট দিতে হয়। কিরকম, আমরা যখন এই মেশিন লার্নিং এর এটার উপর রিগ্রেশনটাকে রান করব, তখন ও কি করবে, ও না এই 100টা ডেটা পয়েন্টের মধ্যে 70 আর 30-এর 70:30 রেশিওতে ভাগ করে দেবে। ও বলবে আমার যে মডেলটা আছে সেই মডেলটাকে আমি 70 খানা ডেটা নিয়ে ট্রেন করব, আর তারপরে যখন আমার মডেলটা মানে হয়ে গেল, আমি 30টা ডেটা সেটের উপর এটাকে টেস্ট করব।
মানে ধর আমরা যখন, আমি ধর কোভিডের ভ্যাকসিন, খুব এক্সাম্পল দিচ্ছি, কোভিডের ভ্যাকসিন, আমি যখন কোভিডের ভ্যাকসিনের কোনো কাজ করতে চাই, কোভিডের ভ্যাকসিন নিয়ে আমি যদি কোভিডের ভ্যাকসিন এফেক্টিভ কি এফেক্টিভ না এটার উপর যদি আমি কোনো কাজ করতে চাই, তাহলে আমরা কি করি, প্রথমে আমরা কোভিডের ভ্যাকসিনকে প্রথম 20টা লোক বা 25টা লোক বা 35টা লোকের ওপর প্রথমে অ্যাপ্লাই করলাম, বা অত লোক নয়, আমরা হয়তো কোনো অ্যানিমেলস এর ওপর অ্যাপ্লাই করলাম, করি তো আমরা প্রথমে কোনো অ্যানিমেলস এর ওপর কিন্তু অ্যাপ্লাই করি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের কাছে যদি ট্রেন মানে হচ্ছে উই ইউজ টু ট্রেন দ্যাট ডেটা সেট, মানে আমরা যখন ট্রেন করছি, তার মানে বা হতেই পারে যে আমরা আলটিমেটলি আমাদের কাছে কিছু জিনিসপত্র আছে, বা আমরা নিজেরা প্রথমে ট্রেন হই, তারপরে ট্রেন হওয়ার পর ওয়েন ইউ আর প্রপারলি ট্রেন্ড, তারপরে আমরা কি করি, তার উপর সেটাকে টেস্টিং করি, ঠিক আছে। মানে আমরা যখনই কিছু করি, সে ঠিক এরকমই আমাদের কাছে 100খানা যদি ডেটা পয়েন্ট থাকে, ও কি করবে, ওই 100খানা ডেটা পয়েন্টের মধ্যে 70খানা ডেটা পয়েন্টকে আলাদা করে দেবে, আর 30খানা ডেটা পয়েন্টকে আলাদা করে দেবে। ও করে কি করবে, ও বলবে আমি আমার মডেলটাকে এই 70খানার উপর ট্রেন করলাম, আমি এই মডেলটাকে 70খানার উপর ট্রেন করলাম, ট্রেন যেই হয়ে গেল মডেলটা, এবার তার মানে সে রিগ্রেশন মডেল হোক, লজিস্টিক রিগ্রেশন মডেল হোক, যে কোনো মডেলই হোক, তাহলে আমরা যেই মডেলটাকে আলটিমেটলি ট্রেন করলাম, সঙ্গে সঙ্গে আমাদের কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তাহলে এই মডেলটা ট্রেন হওয়ার পর আমাদের কাছে যে 70খানা আছে, মানে 70খানার উপর ট্রেন করার পর মডেলটা একটা দাঁড়িয়ে গেল, এইবার আমরা 30খানা ডেটা সেটকে এর উপর টেস্টিং করব। এটার নাম হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট। স্প্লিট কেন বলি, আমরা দুটোকে ভাগ করে দিচ্ছি তাই জন্য বলি স্প্লিট। তার মানে আমরা ট্রেনিং এর জন্য কিছু ডেটা পয়েন্টস কে রাখি, আর টেস্টিং এর জন্য কিছু ডেটা পয়েন্টস কে রাখি, যে ট্রেন টেস্ট স্প্লিট কে ব্যবহার করে আমরা একটা মডেলকে ফিট করি, যেটা নর্মাল রিগ্রেশন হোক বা লজিস্টিক রিগ্রেশন হোক, ল্যাসো হোক, রিজ রিগ্রেশন হোক, যে কোনো রিগ্রেশন বা যে কোনো কনসেপ্টই হোক। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট মেশিন লার্নিং এর ওয়ার্কফ্লোতে, কিন্তু মাথায় রাখতে হবে যে ট্রেন আর টেস্টের মধ্যে তার মানে ডিফারেন্সটা কি। ট্রেন কি করে, ও ডেটা পয়েন্ট, ও যাই ডেটা 1000খানা থাকলেও হয়তো 70-30 রেশিওতে যদি ভাঙে, তাহলে কি করবে, 1000খানার মধ্যে 700খানা ডেটা পয়েন্টকে আলাদা করে দিল, প্রথমে 700খানা ডেটা পয়েন্টকে আলাদা করে দিয়ে ও বললো আমি এর উপর মডেলটাকে ট্রেন করব। মানে মডেলটা ট্রেন করবো মানে রিগ্রেশন ফিট করি বা ল্যাসো রিগ্রেশন ফিট করি বা লজিস্টিক রিগ্রেশন ফিট করি, আমি এর উপর মডেলটাকে রান করা ট্রেন করব, মডেলটা ট্রেন হবে এর উপর, ওর যে ডেটা পয়েন্টস গুলো আছে তার উপর ট্রেন হবে। তারপরে আমার যখন হয়ে গেল তখন আমি 300খানার উপর টেস্ট করব, আমার 300খানা যে ডেটা পয়েন্ট আছে তার উপর টেস্ট করব। জাস্ট লাইক তোর কাছে ধর 10টা ইয়ে আছে, 10টা বস্তু আছে, তুই 10টা বস্তুকে নিয়ে 5খানা বস্তু 7খানা বস্তু নিয়ে প্রথমে ট্রেন করলি, সেই 7খানা বস্তুকে ট্রেন করার পর তারপরে আলটিমেটলি সেই তোর সেই মানে নলেজটাকে নিয়েই তুই আলটিমেটলি 3টে বস্তুর উপর কাজ করলি, এই হচ্ছে ব্যাপার। তাহলে ট্রেন টেস্ট স্প্লিটের ব্যাপারটা হচ্ছে যে ও ফার্স্টে যা ডেটা পয়েন্টস থাকে সেটাকে একটা ভাগ করে দেয়, ভাগ করে কিছু ডেটা সেটের উপর ট্রেনিং চালায়, ডেটাটাকে ট্রেন করায় যে আমার মডেলটা কেমন করে দৌড়াবে, আর তারপরে কিছু ডেটা সেটের উপর টেস্টিং করে, ও টেস্ট করে যে মডেলটা আমার কেমন ভাবে হবে, ঠিক আছে, মানে টেস্টিং করে দেয়, ওটার উপর টেস্ট হয়। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে তারপরে হচ্ছে মডেল সিলেকশন। মডেল সিলেকশন বেসিক্যালি কি করে, মডেল সিলেকশন বেসিক্যালি করে হচ্ছে যে আমরা কোন মডেলটাকে, এই মাত্র বলছিলাম যে হোয়াট কাইন্ড অফ মডেল উই আর গোয়িং টু ইউজ, সেটা তোর ব্যাপার, মানে সেটা আমার যেটা ইচ্ছে সেটা। মডেল ট্রেনিং তো অলরেডি আছে, ঠিক আছে, তারপরে মডেল ইভ্যালুয়েশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা যখন একটা মডেলকে ইন্টারপ্রিট করে বের করি, সেই মডেলটাকে বের করার পর আমরা দেখি না, আমরা আর স্কোয়ার দেখি, আমরা মিন স্কোয়ার এরার দেখি, আমরা রুট মিন স্কোয়ার এরার দেখি, এগুলো তো আমরা দেখি, অ্যাকিউরেসি দেখি, এগুলো আমরা তো দেখি প্রত্যেকটা মডেলে, মানে আমার মডেলটা কত ভালো, গুডনেস অফ ফিট দেখি, কোফিশিয়েন্ট গুলোকে মেজার করি, এইগুলো দেখে দেখে কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পারি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার বিষয়টা হচ্ছে আমাদের কাছে আরেকটা জায়গা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন কিরম ভাবে হয়। লিনিয়ার রিগ্রেশনের একটা ছোট্ট আমি এখানে বক্তব্য দিয়ে রেখেছি। আর একটা জিনিস যেটা আমি তোদেরকে বলবো সেটা হচ্ছে বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ, এটাকে একটুখানি দেখে, হ্যাঁ এই জায়গাটা, ওভারফিটিং আর আন্ডারফিটিং, একটা মডেল ওভারফিট বা আন্ডারফিট। তা আমরা জানি তো, আমরা ফিট, একটা মডেলের ফিট কি করে মাপি, গুডনেস অফ ফিট আর স্কোয়ার দিয়ে, তাই তো আমরা বলি আর স্কোয়ার যত ইমপ্রুভ করবে তত ভালো, বা অ্যাডজাস্টেড আর স্কোয়ার দিয়ে আমরা মাপি, অ্যাডজাস্টেড আর স্কোয়ার যত ভালো হবে এরকম হবে। আন্ডারফিটিং বেসিক্যালি কিছু না, আন্ডারফিটিং কথার মানে হচ্ছে আমার কাছে যে মডেলটা আছে সেই মডেলটা আলটিমেটলি আমার যে ডেটার যে প্যাটার্ন, আমার ডেটার মধ্যে যে আন্ডারলাইং প্যাটার্নস আছে, সেই প্যাটার্নটাকে মডেলটা খুবই সিম্পল, আমি যে মডেলটাকে রান করছি, ধর আমি একটা খুব কমপ্লেক্স জিনিসের উপর নর্মাল রিগ্রেশন চালিয়েছি, ধর কমপ্লেক্স জিনিসের উপর, বা আমি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নর্মাল রিগ্রেশন চালিয়ে দিয়েছি, লজিস্টিক না চালিয়ে নর্মাল রিগ্রেশন চালিয়ে দিয়েছি। তার মানে কি, আমার নর্মাল রিগ্রেশন যদি আমি ওটার উপর চালাই, তাহলে কি সেটা মডেলটাকে আমি বলতে পারবো গুড ফিট? না, আমি বলতে পারবো না। তার মানে আমি বলতে পারবো আমি যে মডেলটাকে রান করেছি সেটা পুরোপুরি আন্ডার ফিটেড, মানে আমার কাছে যে যে ডেটাটার প্যাটার্ন আছে বা যে ডেটাটা আছে
সেই ডেটার ওপর আমি যে মডেলটা রান করলাম সেটা আলটিমেটলি আন্ডার ফিট, মানে সেটা আলটিমেটলি এত সিম্পল মডেল আমি রান করে দিয়েছি সেই মডেলটা আমার ওই ডেটার প্যাটার্নটাকে বোঝার যোগ্যই নয়। মানে জাস্ট আমি তোদেরকে এক্সাম্পল দিলাম, তোদের কাছে একটা আউটপুট কলাম আছে যেখানে ওয়াই ভেরিয়েবলটা হচ্ছে বাইনারি 0 আর 1, তা তুই কি করলি সেই 0 আর 1 এর মধ্যে তুই এত কিছু না দেখে তুই নর্মাল রিগ্রেশন চালিয়ে দিলি। তা আমি যখনই নর্মাল রিগ্রেশন চালিয়ে দিলাম সেই মডেলটা কি আমার ওই প্যাটার্নটাকে কখনো ধরতে পারবে? তার উত্তর হচ্ছে না, কখনোই ধরতে পারবে না। তাহলে আমরা যখন কোনো রকম কোনো ডেটার ওপর আমরা যদি সিম্পল একটা মডেল রান করে দিই তখন সেটাকে বলা হয় হচ্ছে আন্ডার ফিটিং। গুড ফিট মানে যেটাকে আমার একদম মানে আমার কাছে যেরকম ডেটা ছিল, যেরকম ডেটা পয়েন্টস ছিল তার উপর আমি বেস্ট মডেলটাকে ফিট করেছি, যেটা আমার চালানো মানে বেস্ট একদম যে মডেলটা ছিল সেটাকে আমি চালিয়েছি, গুড ফিট করেছি এবং গুড ফিটেড। ওভার ফিটিং মানে আমার কাছে হয়তো যেই মডেলটাকে চালিয়েছি সেই মডেলটা হচ্ছে আমার ডেটাকে অত্যাধিক ভালো করছে, আমার ডেটাকে অত্যাধিক ভালো করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে ওভারফিটিং এর একটা প্রবলেম আছে। ওভারফিটিং এর প্রবলেম হচ্ছে ও কিন্তু ওই ট্রেনিং এক্সাম্পল গুলোকে মেমোরাইজ করে নেবে, মানে ওর কাছেও কিন্তু একটা ব্রেন আছে। ও কি করবে, ও দেখবে ধর আন্ডার ফিটিং মানে তোদেরকে যেরকম একটা এক্সাম্পল দিলাম, তুই নর্মাল রিগ্রেশনেরও মানে লজিস্টিক রিগ্রেশন করা উচিত ছিল কিন্তু তুই করে দিচ্ছিস নর্মাল রিগ্রেশন, তার মানে তুই বলতে পারিস আমার মডেল কখনো বেস্ট এটা দেখতে পারবে না। গুড ফিট মানে কি, গুড ফিট মানে হচ্ছে তোর লজিস্টিক রিগ্রেশন করা উচিত ছিল, তুই লজিস্টিক রিগ্রেশনই করেছিস, একদম বেস্ট ফিট, খুব ভালো। আর ওভার ফিটিং মানে হচ্ছে আমি মডেলটাকে এমন করে রান করিয়েছি বা মডেলটাকে এমন করে ফিট করেছি ও একদম মানে কিন্তু যেই ডেটা সেট গুলো আছে সেই ডেটা সেটের উপর মারাত্মক কাজ করছে, কিন্তু যদি কোনো নতুন ডেটা সেট আসে তার উপর ও একদম কাজ করতে পারছে না। কারণ এইমাত্র বলছিলাম রিএনফোর্সমেন্ট লার্নিং এর দুটো কনসেপ্ট হয়। ও কি করেছে, ওকে আমি বলে দিয়েছি তোমার কাছে যে মডেলটা আসছে, তোমাকে যে মডেলটা আমি শিখিয়ে দিয়েছি সেই মডেল নিয়ে তুমি সারা জীবন কাজ করবে। মানে ওর কাছে তুই ধর যেই ডেটা সেটটা আমি বারবার বললাম ট্রেন আর টেস্ট দুটোর মধ্যে হয়, ও কি করেছিস যেই ডেটা সেটটাকে নিয়ে ওকে ট্রেনিং করিয়েছিস মডেলটাকে, ও ওই ট্রেনিং এর ডেটা সেটটাকে নিয়ে পুরো মেমোরাইজ করে রেখে দিয়েছে। কিন্তু যখনই আমার কাছে নতুন ডেটা সেট আসছে, নতুন ডেটা পয়েন্টস আসছে, এই মাত্র বলছিলাম যে আমি শুভদীপ একটা প্যাটার্নে বলছি, আদ্রিতা ঋত্বিকা একটা প্যাটার্নে বলছে, কিন্তু পৌশালী হয়তো একটু ডিফারেন্ট প্যাটার্নে বলছে, ও যেই মুহূর্তে মডেলের মধ্যে ঢুকছে ও আর তখন প্রেডিকশন করতে পারছে না। সেটাকে বলা হয় হচ্ছে ওভার ফিটিং। আন্ডার ফিটিং মানে আমি ভুল মডেল চালাচ্ছি, এত সিম্পল মডেল যেটা আমাকে দেখতেই পারে না, মানে ধরতেই পারবে না। গুড ফিট মানে হচ্ছে যেটা যার জন্য সঠিক একদম সেটাই ঠিক চালাচ্ছি। আর ওভার ফিটিং মানে হচ্ছে আমি মডেলটাকে এত সুন্দর ট্রেন করেছি, খুব ভালো ট্রেন করেছি, কিন্তু বিষয় হচ্ছে আমার কাছে যে ডেটা পয়েন্ট গুলো ছিল তার উপর ট্রেন হয়ে হয়ে ও এমন হয়ে গেছে নতুন ডেটা পয়েন্ট এলে ও আর শিখতেই পারে না, বুঝতেই পারে না, ও তখন তাকে প্রেডিকশন করতে পারে না, তাহলে সেটাকে বলছে ওভার ফিটিং। ঠিক আছে, তাহলে ওভার ফিটিং মানে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, একটা স্টুডেন্ট সে খুব ভালো মানে এক্সাক্ট অ্যান্সার্স প্র্যাকটিস সেটের কিন্তু এক্সাক্ট অ্যান্সার্স গুলোকে মেমোরাইজ করে দেয়, কিন্তু যখন এক্সাম্পলে মানে এক্সামে কোশ্চেন গুলো আসে তখন কিন্তু বুঝতে পারে না, বিকজ তার কারণে কোনো কনসেপ্ট নেই। মানে আমি কনসেপ্ট না বুঝে আমি এমনি খুব ভালো মুখস্থ করে নিলাম, আমি প্রচুর ভাবে মুখস্থ করতে পারি, আমি ভালো মুখস্থ করে নিলাম, কিন্তু পরীক্ষায় যখন আমাকে প্রশ্নটা ঘুরিয়ে দেয় তখন আমি আর উত্তর দিতে পারি না। কেন? কারণ কি আমার কাছে ওটা জানাই নেই। ঠিক মেশিন লার্নিং এর ক্ষেত্রেও সেম হয়, ওকে আমি যেই ডেটা সেটটা নিয়ে ওকে ট্রেনিং করাই ও সেটাকে মারাত্মক গুলে খেয়ে নেয়, মানে খুব ভালো বুঝে যায়, ওই ডেটা সেট নিয়ে তুই একটা পয়েন্ট দিয়ে ও তোকে দারুণ উত্তর দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুই যদি অন্য কোনো একটা ডেটা পয়েন্ট দিয়ে দিস যেটা ওর সাথে ম্যাচ করে না, তখন ও কিন্তু পুরো হাল ছেড়ে দেবে, কারণ কি ও পুরো ওভারফিটেড, ও তো বুঝতেই পারবে না। মানে স্টুডেন্টটা যা পড়ে গেছিল মুখস্থ করে পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে আর বুঝতেই পারছে না, জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ, এটা মেশিন লার্নিং এ খুব কথাটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ বেসিক্যালি কি করা হয়, বায়াস কথাটার অর্থ হচ্ছে যে ও আলটিমেটলি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, মানে ধর তোর কাছে কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যেটা খুব কমপ্লেক্স, ঠিক আছে, সেটা আলটিমেটলি ও খুব সিম্পলার মডেল দিয়ে চালানোর চেষ্টা করে। ঠিক আছে, মানে আমার কাছে ধর আমার করা উচিত একটা বিশাল কিছু, আমি করেছি একদম নর্মাল একটা রিগ্রেশন করে ছেড়ে দিয়েছি। তার মানে কি আমি আন্ডার ফিটিং, আমার কাছে আন্ডার ফিটিং, এইমাত্র তো তাই বললাম, জাস্ট আমার কাছে লজিস্টিক রিগ্রেশনের ডেটা সেট আছে, আমি চালিয়ে দিয়েছি নর্মাল ডেটা সেট, নর্মাল রিগ্রেশন, ঠিক ওরকম আন্ডার ফিটিং এর মতন। তাহলে আমার কাছে একটা কমপ্লেক্স যদি প্রবলেম আসে, কমপ্লেক্স রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আসে, তখন যদি আমি কি করি, তখন যদি আমি আলটিমেটলি একটা সিম্পল মডেল দিয়ে সেটাকে চালিয়ে দিই, একটা সিম্পল মডেল দিয়ে আলটিমেটলি সেটাকে চালিয়ে দিই, তাহলে আমার কাছে কিন্তু সেটা হয়ে গেল বায়াস, মানে তুই আলটিমেটলি তার কোনো মানে যে রেজাল্টটা পেলি সেটাকে বলবি বায়াস রেজাল্ট, মানে আমার কাছে তার কোনো মানেই নেই। আর ভেরিয়েন্স কথার মানে হচ্ছে যে আমার কাছে যদি আমরা একটা ডিফারেন্ট ট্রেনিং ডেটা সেট দিয়ে চালাই, ঠিক আছে,
এবং তাহলে মডেলটা আলটিমেটলি খুব সেন্সিটিভ হবে সেই ডেটা সেটের ওপর, এবং আলটিমেটলি সেটাকে ওভারফিট করার চেষ্টা করবে। মানে বিষয়টা হচ্ছে যে তুই আমার কাছে মডেলটা খুব কমপ্লেক্স তৈরি করেছিস, খুব ভালো কথা, অসুবিধা নেই, তুই কমপ্লেক্স প্রবলেমের জন্য কমপ্লেক্স মডেলই তৈরি করেছিস, তাতে প্রবলেম নেই। আগের বার তুই কমপ্লেক্স মডেলের জন্য সিম্পল মডেল তৈরি করছিলিস, তাই জন্য তুই বলছিলিস বায়াস। এইবারে তুই কমপ্লেক্স মডেলের জন্য একদম কমপ্লেক্স মডেলই তৈরি করেছিস। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে প্রবলেম ওভারফিটিং এর, সেটা হচ্ছে যে আমি যদি তোকে কখনো একটা ডেটা পয়েন্ট দিই, যে ডেটা পয়েন্টটা তোর মডেলের সাথে ম্যাচ খাচ্ছে না, ও তো তখন তাহলে বুঝতেই পারবে না, প্রেডিকশন ছেড়ে দে, ও মডেলটাকে ধরতেই পারবে না, ও পয়েন্টটা ডেটা পয়েন্টটাকে ক্যাচই করতে পারবে না। তাহলে দুটো প্রবলেম, একটা হচ্ছে বায়াস, বায়াস মানে হচ্ছে আমার কাছে প্রবলেম খুব কঠিন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে প্রবলেম কঠিন হলে কি হবে, আমার কাছে কিন্তু মডেল খুব সিম্পল চালিয়ে দিয়েছি, তার মানে আমার আন্ডার ফিটিং হচ্ছে। আর আরেকটা হচ্ছে ভেরিয়েন্স, ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স হচ্ছে আমার কাছে প্রবলেম খুব সহজ, ভেরিয়েন্স হচ্ছে আমার কাছে প্রবলেম খুবই সহজ, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে মানে প্রবলেম সহজ হোক বা কমপ্লেক্স হোক, আমি একটা অত্যাধিক হাই কমপ্লেক্স ডেটা সেটকে ট্রেন করেছি, আমি একটা অত্যাধিক হাই ডেটা সেটকে ট্রেন করেছি, অত্যাধিক হাই ডেটা সেটকে ট্রেন করে একটা মডেল তৈরি করেছি, কমপ্লেক্স মডেল তৈরি করেছি। সেই কমপ্লেক্স মডেলটাকে তৈরি করার পর আমি যদি এবার, এটার একটা সমস্যা, আমি যদি এইবার নতুন কোনো ডেটা পয়েন্ট একে এনে দিই, নতুন কোনো ডেটা পয়েন্ট একে এনে দিই, তাহলে আমি কিন্তু, ও আবার সেটাকে বুঝতে পারছে না, ও নতুন যে ডেটা পয়েন্টটাকে এনে দিয়েছি ও সেটাকে ধরতেই পারছে না, বুঝতেই পারছে না, মানে ওভারফিটিং হয়ে গেছে। তাহলে দুটোরই কিন্তু দুরকম সমস্যা, এবং এই বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ, ট্রেড অফ কথার অর্থ তোরা জানিস তো, ট্রেড অফ কথার অর্থ মানে হচ্ছে একটাকে যদি বাড়াতে চাই তাহলে আরেকটা কমে যায়। মানে তুই যদি কোনো মডেলকে, জাস্ট থিঙ্ক লাইক দিস, যে তুই যদি কোনো মডেলের কমপ্লেক্সিটি, এই দুটো লাইনকে খুব ভালো করে তোরা দেখবি, যদি কোনো মডেলের কমপ্লেক্সিটিকে বাড়াতে চাস, মানে তুই ধর মডেলটাকে আরো বেশি কমপ্লেক্স করতে চাস, কারণ কি মডেলটাকে কমপ্লেক্স করলে তুই জানিস আমি ভালো রেজাল্ট পাবো, তাহলে মডেলটাকে তুই যত বেশি কমপ্লেক্স করতে চাইছিস, মানে মডেলটার কমপ্লেক্সিটি বাড়াচ্ছিস, তাহলে কি হবে, বায়াস কমে যাবে, কারণ তোর কাছে কমপ্লেক্স একটা ডেটা সেট আছে বা কমপ্লেক্স রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আছে, তুই তার উপর কমপ্লেক্স মডেলই ফিট করতে চাইছিস, তাহলে তোর বায়াসটা কমে যাবে, বায়াস বেশি থাকবে না। কিন্তু ভেরিয়েন্সটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে, কারণ কি তুই যত কমপ্লেক্স মডেল তৈরি করছিস, তুই ওকে একটা পার্টিকুলার ডেটা সেট দিয়ে ট্রেন করছিস, ও নতুন ডেটা পয়েন্ট যেই আসবে ও সঙ্গে সঙ্গে ও ছিটকে যাবে, ও তখন আর দাঁড়াতে পারবে না, এটা হচ্ছে প্রবলেম। আর আবার উল্টো দিক থেকে তুই যদি খুব সিম্পল মডেল তৈরি করতে চাস, যে না আলটিমেটলি আমি খুব সিম্পল মডেল তৈরি করব, ওকে এমন ভাবে ট্রেন করব ওর কাছে যেই ডেটা পয়েন্টটা আসবে ও সঙ্গে সঙ্গে বুঝে নেবে, কিন্তু তাহলে আবার কিন্তু ভেরিয়েন্সটা কমে যাবে, বায়াসটা বেড়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে তোর কাছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম এত কমপ্লেক্স, আর তুই তার মধ্যে আলটিমেটলি একটা সিম্পল মডেল তৈরি করে বসে আছিস। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের মেশিন লার্নিং এ খুব মাথায় রাখতে হয়, বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ। মানে একটা হচ্ছে যে আমি সিম্পল মডেল তৈরি করছি, কিন্তু আমার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম খুব কমপ্লেক্স, তাহলে আমাকে একটু কমপ্লেক্স মডেল তৈরি করতে হবে, তাহলে আমি যদি যত সিম্পল মডেল তৈরি করব আমার বায়াস বেড়ে যাবে। আর কিন্তু আমার আবার উল্টোটাও আছে আমার কাছে, যদি আমি কমপ্লেক্স মডেল তৈরি করি তাহলে বায়াস তো কমে গেল, ভালো কথা, কারণ কি আমি কমপ্লেক্স ডেটা সেটের জন্য, কমপ্লেক্স রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের জন্য আমি কমপ্লেক্সই সবকিছু তৈরি করছি। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে আমার কাছে কিন্তু যখন নতুন কোনো ডেটা পয়েন্ট আসবে, সে কিন্তু আর তখন ধরতে পারবে না, কারণ কি আমি তো ওকে একটা পার্টিকুলার জিনিসের উপর ট্রেন করছি, প্রত্যেকদিন ওকে একটা পার্টিকুলার জিনিসের উপর ট্রেন করছি। মানে জাস্ট লাইক হিউম্যানস, আমরা যদি কোনো একটা জিনিস প্রত্যেকদিন করি, যত কমপ্লেক্সই হোক, তুই প্রত্যেকদিন করতে থাক, দেখ তোরা পেরে যাবি। যখন আমরা প্রথমে নতুন সাবজেক্ট নিয়ে পড়ি, সে ইকোনমিক্স হোক, স্ট্যাটিস্টিক্স হোক, কমার্স হোক, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ি, আমাদের তো প্রথমে কিছু জিনিস দেখে খুব ভয় লাগে, কিন্তু আমরা কি কেউ ভয় পেয়েছি? আমরা সবাই শিখে গেছি। কিন্তু এখন যদি হুট করে তোকে কেউ বলে যে এই তুমি এইসব ছেড়ে তুমি ফিজিক্সের এই জায়গাটাকে বলো, আমরা কি হুট করে পারবো? তার উত্তর হচ্ছে আমরা কিন্তু পারবো না, কারণ কি আমাদের কাছে একটা ট্রেড অফ আছে, কারণ কি আমাদের কাছে একটা ট্রেড অফ আছে, আমাদের কাছে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে ঠিক সেম ভাবে আমাদের কাছে এখানেও কিন্তু এটা একটা প্রবলেম, এটাও কিন্তু আমাদের কাছে একটা প্রবলেম। তার মানে এই ট্রেড অফটাকে কিন্তু আমাদের কাছে মাথায় রাখতে হয়, যে আমার বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ, ঠিক আছে, এইটা কিন্তু একটা ব্যাপার হলো। জাস্ট লাইক আমি তোদেরকে একটা এক্সাম্পল দিলাম, মানে দেখবি যারা কম্পিটিটিভ এক্সামস এর জন্য পড়ে, তারা দেখবি প্রচুর সাবজেক্ট একসাথে পড়ে, তাদেরকে তুই যে কোনো একটা জায়গা থেকে হুট করে জিজ্ঞেস কর, তারা হয়তো খুব ভালো উত্তর না দিতে পারলেও মোটামুটি দিতে পারবে। তার মানে তাদের কাছে কিন্তু ওই নলেজটা, মানে ওদের কাছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যদি আমি এরকম ভাবে দেখতে চাই, ওদের কাছে কিন্তু ওই একটা মডেল আছে, ওরা সেই মডেলের ওপর বেস করে ওরা কিন্তু পড়াশোনা করছে, যে সবকিছুর ওপর কম বেশি কম বেশি কম বেশি করে পড়ছে। কিন্তু তাকে তুই হুট করে তোর একটা পার্টিকুলার মানে মাস্টার্স লেভেলের কিছু জিজ্ঞেস কর, তখন কিন্তু সে বলতে পারছে
পারছে না। কেন? কারণ কি তার আলটিমেটলি সেটাতে জ্ঞান নেই বা কিছু নেই। আবার তুই একটা যে মাস্টার্স করছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে, তাকে আবার একটা কম্পিটিটিভের একটা কোনো জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞেস কর, সে কিন্তু চট করে বলতে পারবে না। তার কারণ কি? সে আলটিমেটলি ওটা বলে। তাহলে এরকমই কিন্তু আমাদের রিয়েল লাইফের প্রবলেম কিন্তু অনেক কমপ্লেক্স থাকে। তাহলে আমরা সবসময় সিম্পল মডেল দিয়ে তৈরি করে দিতে পারি, তাদের ভেরিয়েন্সটা খুব হাই হবে, মানে আলটিমেটলি মডেল যে কোনো ডেটা পয়েন্ট আসুক সবকে ক্যাচ করে নেবে, কিন্তু বায়াসটা বেড়ে যাবে। মানে তো এত কমপ্লেক্স জিনিসকে তুই একটা ছোট্ট মডেল দিয়ে ধরছিস। আবার উল্টোটাও কিন্তু সত্যি। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় কিন্তু বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবার আমরা যদি ওভারফিটিং, এই ওভারফিটিং কিন্তু একটা খুব বড় প্রবলেম। ওভারফিটিং কে কমানোর জন্য কি করে? মানে ওভারফিটিং মানে তুই একটা মডেলকে এত ডেটার উপর ট্রেন করেছিস, এত কিছু দিয়েছিস, ও ওটাকে ছাড়া অন্য কাউকে চেনেই না। এবার নতুন যেই আসছে তাকেও ভাগিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। তাহলে ওভারফিটিং করার জন্য রিডিউস করার জন্য প্রথম যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মোড ডেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে তুমি কি করো? ডেটা প্রচুর বাড়িয়ে দাও, প্রচুর বাড়িয়ে দাও, প্রচুর বাড়িয়ে দাও। তাতে কি হবে? ডেটা যদি প্রচুর বেড়ে যায়, ও যখন নিজে ট্রেন হবে, ও তাহলে এত কিছুর ওপর ট্রেন হবে, তো বুঝতেই ও তাহলে সব কটাকেই, তাহলে সব প্যাটার্নই মোটামুটি কাজ করতে পারবে। ঠিক আছে? এগুলো একটা হতে পারে। অনেকে কি করে? ল্যাসো রিগ্রেশন বা রিজ রিগ্রেশনের মতন রেগুলারাইজেশন কনসেপ্ট ব্যবহার করে। ওখানেও আলটিমেটলি ল্যাসো বা রিজের একটা বড় ইয়ে হচ্ছে, আমাদের কাছে ধর অনেক যদি ভেরিয়েবলস বা অনেক কিছু থাকে, তখন ও কি করে? এই যে কোফিসিয়েন্ট গুলো, বিটা যে কোফিসিয়েন্ট গুলোকে আমরা বলি, ওগুলোকে জিরোর দিকে টেন্ড করে দেয়, জিরোর দিকে শ্রিঙ্ক করিয়ে দেয়। ঠিক আছে? এটা একটা হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের ওভারফিটিং কমানোর জন্য কিছু একটা। ঠিক আছে? এখানে কিছু পাইথন লাইব্রেরিজ এর ব্যাপারে বলা আছে যেগুলো খুব কাজে লাগে আমাদের মেশিন লার্নিং এর সময়। সেটা হচ্ছে নামপাই, তোরা পড়েছিস অলরেডি। পান্ডাস তো মারাত্মক পরিমাণে লাগে। ঠিক আছে? পান্ডাসটাও তোরা পড়েছিস, আলটিমেটলি তোরা এখানে করে পড়েছিস। ম্যাটপ্লটলিব ইডিএ করার জন্য, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করার জন্য ম্যাটপ্লটলিব লাগে। আর এইটা খুব ইম্পর্টেন্ট, যখন মেশিন লার্নিং পড়বো এইটাই সব মানে পুরো ইয়ে, সাইকিট লার্ন। সাইকিট লার্ন কিন্তু আলটিমেটলি দেখ, লিনিয়ার রিগ্রেশন, মডেল ফিট, এক্সট্রেন আমি কিছুটা করে দিয়েছি। ঠিক আছে? জাস্ট ফর ইন্ট্রোডাকশন। ট্রেন টেস্ট স্প্লিট কি করে করে। ঠিক আছে? এইবার এখানে তোর আলটিমেটলি লিনিয়ার রিগ্রেশন করতে পারিস, তুই মিন স্কোয়ার্ড এরার বের করতে পারিস, প্রেডিক্ট করতে পারিস মডেলটাকে, এরকম করে করে কিন্তু সাইকিট লার্ন, এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফর রানিং দিস টাইপস অফ রিগ্রেশন অ্যানালিসিস। এগুলো করার জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে? আর এখানে আমি কিছু প্রজেক্টস এর কথা বলেছি, যেই প্রজেক্টস গুলো তোরা আলটিমেটলি ইউ ক্যান গো ফর। ঠিক আছে? তাহলে দিস ইজ হোয়াট উই অ্যাকচুয়ালি গো ফর সাম